প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রচণ্ড গরমে সকলেরই হাসফাস অবস্থা। কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন, আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে সকলকে ভালো থাকতে হবে। আশা করছি তোমরাও সকলে সুস্থ আছো, ভালো আছো। আর এই দীর্ঘ গ্রীষ্মকালীন অবকাশে আমাদের পড়াশোনাটাকেও কন্টিনিউ করতে হবে, কারণ গ্রীষ্মের ছুটির পরেই আমাদের সেকেন্ড সেমেস্টার পরীক্ষার মুখোমুখি হতে হবে। খুব বেশি সময় আমরা পাবো না ক্লাসের জন্য। স্বাভাবিকভাবেই পঠন পাঠন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তোমাদের সহযোগিতার জন্য আজ আমি তোমাদের মুখোমুখি হয়েছি। তোমাদের পাঠ্য তালিকাভুক্ত কবি মাইকেল মধুসূদন দত্তের রচিত মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গের উল্লেখযোগ্য অংশ, পর্ষদ সংকলকেরা যার নামকরণ করেছেন অভিষেক, এই কাব্যাংশটির আজ পাঠদান করার চেষ্টা করব। তবে যে কোনো কবিতা বা সাহিত্যের পূর্ণাঙ্গ পাঠ গ্রহণের আগে সেই কবিতা বা সাহিত্য যে সময় রচিত, সেই সময়ের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক পরিপ্রেক্ষিত সম্পর্কে, কবির জীবন বৃত্তান্ত সম্পর্কে আমাদের কিছু জেনে নেওয়া খুব জরুরি হয়ে পড়ে। কারণ কোনো কবিতা বা সাহিত্যই আপনা থেকে সৃষ্টি হয় না। কোনো কবিতা বা সাহিত্যই সমাজ নিরপেক্ষ সৃষ্টি নয়। একজন সমালোচক মন্তব্য করেছিলেন, পোয়েট্রি দ্যাট ক্যান নট বি সেপারেটেড ফ্রম দ্য সোসাইটি, অর্থাৎ কাব্য বা সাহিত্য কখনোই সমাজের থেকে বিচ্ছিন্ন হয়ে উঠতে পারে না। সামাজিক জীবনের নানান অভিজ্ঞতাকে অবলম্বন করে, সামাজিক নানান ঘটনাকে অবলম্বন করে, রাজনৈতিক ঘাত প্রতিঘাত, অর্থনৈতিক টানাপোড়েন এবং কবির ব্যক্তিগত জীবন অনুভবের বিষয়কে পুঁজি করেই যে কোনো সাহিত্য রচিত হয়। ফলে প্রতিটা সাহিত্যের মধ্যেই একটা সময়ের উত্তাপ আমরা অনুভব করি। আমাদের আজকের পাঠ্য এই অভিষেক কাব্যাংশটিও এর ব্যতিক্রম নয়। কবি মাইকেল মধুসূদন দত্ত 19 শতকের যে বাংলা সাহিত্যের ধারা, সেই ধারার একজন অন্যতম শ্রেষ্ঠ কবি। তার জন্ম হয়েছিল 25শে জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে। তার মৃত্যু হয়েছিল 29শে জুন 1873 খ্রিস্টাব্দে। তো তার এই যে জীবৎকাল, এই জীবৎকালের দিকে তোমরা তাকালে নিশ্চয়ই বুঝতে পারবে, তোমাদের অনুভবে ধরা পড়বে ইতিহাসের একটি বিশেষ অধ্যায়ের কথা। সে সময়ে বাংলাদেশে নবজাগরণ চলছে। এই নবজাগরণের প্রেক্ষিতেই তার আবির্ভাব। নবজাগরণের ফলে মানুষের মনে একটা নতুন জীবন পিপাসা তৈরি হয়েছিল, একটা নতুন জীবন বোধ গড়ে উঠেছিল, একটা ব্যক্তি স্বাতন্ত্র্যের ভাবনা তৈরি হয়েছিল। তো এই যে জীবনবোধ তথা ব্যক্তি স্বাতন্ত্র্যের যে ভাবনা প্রত্যেকটা মানুষের মধ্যে জেগে উঠেছিল, তাকে অবলম্বন করেই তিনি সাহিত্য রচনা করেছিলেন। তার আগে বাংলা সাহিত্যে, বিশেষ করে বাংলা কাব্যে
দেবদেবীর বন্দনাই মুখ্যত প্রাধান্য পেত। কিন্তু মাইকেলের রচিত কাব্য সাহিত্যে মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্যের জয় ঘোষিত হল। কবি মাইকেল এই ব্যক্তি স্বাতন্ত্র্যের জয় ঘোষণা করেই বাংলা কাব্যকে সম্পূর্ণ আধুনিক রূপদান করার চেষ্টা করেছিলেন। বলা ভালো, বাংলা কাব্যে তিনিই প্রথম আধুনিকতার সার্থক প্রবর্তক হয়ে উঠেছিলেন। মাইকেল ছোটবেলার থেকে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি প্রথমে ইংরেজি ভাষায় সাহিত্য রচনা শুরু করেছিলেন, পরে বাংলা ভাষায় তিনি সাহিত্য সাধনায় আত্মনিয়োজিত হয়েছিলেন এবং মাত্র 7 বছরের সাহিত্য সাধনায় বাংলা সাহিত্যকে তিনি 70 বছর এগিয়ে গিয়েছিলেন। এটা কি করে সম্ভব হয়েছিল জানো? এটা সম্ভব হয়েছিল এই কারণেই যে তিনি সংস্কৃত, ইংরেজি, ল্যাটিন, গ্রিক এই সমস্ত ভাষার যারা প্রখ্যাত কবি সাহিত্যিক, তাদের সাহিত্য ভাবনার সঙ্গে তিনি পরিচিতি লাভ করেছিলেন এবং তাদের সেই সাহিত্য ভাবনার সঙ্গে আমাদের দেশের যে প্রচলিত সাহিত্য, সেই সাহিত্য ভাবনার একটা সমন্বয় সাধন করার চেষ্টা করেছিলেন। বলা ভালো, প্রাচ্য ও পাশ্চাত্য সাহিত্য ভাবনার, প্রাচ্য মানে আমাদের দেশের, আর পাশ্চাত্য অর্থাৎ ইংরেজি, গ্রিক, ল্যাটিন এই সমস্ত বিভিন্ন ভাষার যে সাহিত্য, তার একটা সমন্বয় সাধনে তিনি চেষ্টা করেছিলেন। সবচেয়ে বড় কথা, আমাদের দেশের পৌরাণিক নানান বিষয়কে তিনি অবলম্বন করেছিলেন তার কাব্যের বিষয় হিসেবে। কিন্তু পৌরাণিক নানান বিষয়কে কাব্যের বিষয় হিসেবে, নাটকের বিষয় হিসেবে অবলম্বন করলেও পরাধীন ভারতবর্ষের প্রেক্ষাপটে এবং নবজাগরণের প্রেক্ষাপটে সেই পৌরাণিক কাহিনী বা বিষয়কে সম্পূর্ণ নতুন রূপদানের চেষ্টা করেছিলেন, নতুনভাবে তাকে নির্মাণ করেছিলেন। তার রচিত শর্মিষ্ঠা, পদ্মাবতী প্রভৃতি নাটক এবং তিলোত্তমা সম্ভব, মেঘনাদবধ কাব্য, বীরাঙ্গনা কাব্য এই সমস্ত কাব্যের যদি পরিচয় আমরা গ্রহণ করি, তাহলে এই সত্য আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে। আমাদের পাঠ্য যে অভিষেক নামক কাব্যাংশটি রয়েছে, আগেই আমি তোমাদেরকে বললাম যে সেটি মাইকেলের মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ থেকে গৃহীত হয়েছে। এই মেঘনাদবধ কাব্যটি বাংলা সাহিত্যের একমাত্র সাহিত্যিক মহাকাব্য। এই কাব্যের কাহিনী কবি নিয়েছিলেন বাল্মীকি রামায়ণের লঙ্কাকাণ্ড থেকে। কিন্তু বাল্মীকি রামায়ণ থেকে কাহিনী গ্রহণ করলেও তিনি তার স্বদেশ চেতনার আলোকে, স্বদেশ ভাবনার আলোকে এই কাহিনীকে সম্পূর্ণ নতুন করে তুলেছিলেন। তিনি দেখাতে চেয়েছিলেন যে রাম লক্ষ্মণ যেমন দৈব শক্তিতে বলীয়ান হয়ে লঙ্কা জয় করেছিল, ঠিক তেমনইভাবেই ইংরেজরা আধুনিক বিজ্ঞান শক্তিতে বলীয়ান হয়ে ভারতবর্ষের উপরে নিজেদের আধিপত্য কায়েম করেছিল, ভারতবর্ষের দখল নিয়েছিল। তো পরাধীন ভারতবর্ষের এই ইংরেজ শাসক শক্তিকে যদি উৎখাত করতে হয়, তাহলে রাক্ষস বীর রাবণ এবং মেঘনাদের মতো
বলিয়ান হয়ে উঠতে হবে, আত্মশক্তিতে বলিয়ান হয়ে উঠতে হবে। রাবণ মেঘনাদের মতো শক্তি নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই দিতে হবে। আসলে মাইকেলের দৃষ্টিতে রাম লক্ষ্মণ ছিল দুর্বল, ভীরু, তারা দেবতাদের উপরে নির্ভরশীল। কিন্তু রাবণ মেঘনাদ তার কাছে নিতান্ত রাক্ষস এবং অন্যায় অধর্মের প্রতীক হয়েছিল না। তারা মাইকেলের কাছে ছিল স্বদেশ প্রেমিক, বীর যোদ্ধা। তাই মেঘনাদই এই মেঘনাদবধ কাব্যের নায়ক হয়ে উঠেছেন, যিনি নিয়তির বিরুদ্ধেও লড়াই দিতে পিছপা হন না। এই মেঘনাদকেই কাব্যের নায়ক করে তিনি নির্মাণ করেছিলেন, রচনা করেছিলেন মেঘনাদবধ কাব্য। আমরা যে অভিষেক নামক কাব্যাংশটির পাঠ গ্রহণ করতে চলেছি, এই কাব্যাংশের কাহিনীর মূল কেন্দ্রেও তিনি অবস্থান করছেন। সেনাপতি পদে তার অভিষেকের ঘটনাই এই কাব্যাংশের মূল কাহিনী হিসেবে চিহ্নিত হয়েছে। এই কাব্যাংশের পাঠগ্রহণের আগে কাহিনীর একটি পূর্বসূত্র রয়েছে, সেটুকু একটু ধরিয়ে দিই তোমাদের। তোমরা প্রত্যেকেই জানো যে রাবণ একটা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে সীতাকে হরণ করেছিলেন। সীতা কে ছিলেন? রামচন্দ্রের স্ত্রী। সীতাকে হরণ করার পরে রাম লক্ষ্মণের সঙ্গে রাবণের যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। সেটাই লঙ্কাকাণ্ডের মূল বিষয়। সীতা উদ্ধারের জন্য রাম লক্ষ্মণ লঙ্কাকে আক্রমণ করে। সেই আক্রমণের প্রতিরোধ করতে গিয়ে, রাম লক্ষ্মণের বিরুদ্ধে লড়াই দিতে গিয়ে মারা যান রাবণ পুত্র বীরবাহু এবং রাবণের ভাই কুম্ভকর্ণ। তার আগে লঙ্কার শ্রেষ্ঠ বীর তথা রাবণ পুত্র মেঘনাদ, যিনি ত্রিভুবন বীর হিসেবে চিহ্নিত হয়েছেন, সেই মেঘনাদ দুবার রাম এবং লক্ষ্মণকে পরাজিত করেছিলেন, এমনকি তাকে হত্যাও করেছিলেন তাদের। কিন্তু দৈব কৃপায় রাম লক্ষ্মণ পুনর্জীবন লাভ করে এবং মেঘনাদের অনুপস্থিতিতেই বীরবাহু যুদ্ধ করতে গিয়ে প্রাণ দেয়। বীরবাহুর মৃত্যু সংবাদ পৌঁছে দেওয়ার জন্য প্রভাসার ছদ্মবেশে রাজলক্ষ্মী রমা, যাকে আমরা চিনব দেবী লক্ষ্মী হিসেবে, তিনি রাক্ষসপুরীতে বন্দিনী অবস্থায় ছিলেন। তাই লক্ষ্মী প্রভাসার ছদ্মবেশ ধারণ করে প্রমোদ কাননে বিলাসে মগ্ন, কাম বিলাসে মগ্ন, আনন্দ লীলায় মগ্ন হয়ে থাকা মেঘনাদের কাছে যান এবং তারপরের থেকেই আমাদের পাঠ্য তালিকাভুক্ত এই কাহিনী অংশের শুরুটা হয়। আমি এই পাঠ্যাংশের
প্রতিটি লাইন ভিত্তিক প্রতিটি শব্দের অর্থ উল্লেখ করেই একটা ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আর এই কাহিনী অংশের পাঠদানের আগে আমি তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি যে এই অংশ থেকে মূলত বিভিন্ন শব্দের অর্থ জানতে চাওয়া হয় পরীক্ষায়। তেমনিভাবে এখানে যে সমস্ত উপমার ব্যবহার করা হয়েছে সেই উপমা প্রয়োগের সার্থকতা সম্পর্কে জানতে চাওয়া হয়। এই কাহিনী অংশে মূলত চারটি চরিত্রের অবতারণা করা হয়েছে। প্রধান ক্যারেক্টার হিসেবে আছে মেঘনাদ বা ইন্দ্রজিৎ, রাবণ, মেঘনাদের স্ত্রী প্রমীলা এবং প্রভাসার ছদ্মবেশধারী লক্ষ্মী। এই চারটি চরিত্রের সম্পর্কে নানান ধরনের বিশেষণ প্রয়োগ করা হয়েছে। সেই সমস্ত বিশেষণগুলোর উল্লেখ করে বিশেষণগুলো কার সম্পর্কে, কিভাবে, কেন প্রযুক্ত হয়েছে সে সম্পর্কে প্রশ্ন আসতে পারে। নানান ধরনের লাইন তুলে ধরে তার প্রসঙ্গ, কারণ, ব্যাখ্যা, বিশ্লেষণ, চরিত্রের বৈশিষ্ট্য এবং নামকরণের সার্থকতা সম্পর্কে প্রশ্ন থাকতে পারে। ফলে প্রতিটি বিষয়কে আমাদেরকে খুঁটিয়ে পড়তে হবে। তোমরা তোমাদের পাঠ্য যে বিষয়টি আছে, পাঠ্যপুস্তক যেটি আছে, সেই পাঠ্যপুস্তকের 80 নম্বর পৃষ্ঠা তোমরা খোলো। 80 পৃষ্ঠায় তোমরা চলে এসো। এখানে দেখবে শুরুটা হচ্ছে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাত গতি তব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। কনক আসন ত্যাজি, কনক আসন ত্যাজি, কনক মানে সোনা, তো কনক হাইফেন আসন দেওয়া আছে, অর্থাৎ স্বর্ণ নির্মিত আসন তথা সিংহাসন। বোঝাই যাচ্ছে যে প্রমোদ কাননে যে আনন্দলীলায় মগ্ন ছিলেন মেঘনাদ, সেখানে তিনি সিংহাসনে অধিষ্ঠিত অবস্থায় আছেন। সেই সিংহাসন, স্বর্ণ সিংহাসন ত্যাজি মানে ত্যাগ করে বীরেন্দ্র কেশরী, বীরেন্দ্র হচ্ছে বীর শ্রেষ্ঠ, কেশরী হচ্ছে সিংহ, অর্থাৎ যে যার মধ্যে সিংহ পরাক্রম রয়েছে সেই বীর শ্রেষ্ঠ যোদ্ধা, তিনি কে? ইন্দ্রজিৎ। তো ইন্দ্রজিৎ সম্পর্কে এখানে বিশেষণ প্রয়োগ করা হয়েছে। সিংহ পরাক্রমের অধিকারী বীর শ্রেষ্ঠ, তিনি কি করলেন? প্রণমিয়া ধাত্রীর চরণে, প্রণমিয়া মানে স্বর্ণ সিংহাসন ত্যাগ করে তিনি নেমে এলেন এবং প্রণমিয়া মানে প্রণাম করলেন ধাত্রীর চরণে। ধাত্রী বলতে এখানে আগেই বলেছি যে লঙ্কার ধাত্রী মাতা প্রভাসা, তার ছদ্মবেশ ধারণ করেই ইন্দিরা তথা লক্ষ্মী মেঘনাদের কাছে আবির্ভূত হয়েছেন লঙ্কার সর্বনাশের খবরটি পৌঁছে দেওয়ার জন্য। ধাত্রীর চরণে প্রণাম নিবেদন করে বললেন, কি হেতু মাত গতি তব আজি এ ভবনে, কি কারণে মাত আজ এই ভবনে তুমি আবির্ভূত হয়েছ, আমায় বলো। কহ দাসে লঙ্কার কুশল। মেঘনাদ নিজেকে
দাস হিসেবে চিহ্নিত করেছেন। দাস কথাটির অর্থ অনুগত, অর্থাৎ মেঘনাদ ধাত্রীমাতা প্রভাষার একান্ত অনুগত হয়ে লঙ্কার কুশল, কুশল কথাটির অর্থ সংবাদ, তিনি লঙ্কার খবরটি জানতে চেয়েছেন। মেঘনাদের এই উক্তির মধ্যে তার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আমাদের সামনে প্রকট হয়ে উঠছে, স্পষ্ট হয়ে উঠছে, সেটা আমি তোমাদের একটু বুঝিয়ে বলবার চেষ্টা করছি। প্রথম কথা ছিল যে বীরেন্দ্র কেশর ইন্দ্রজিৎ স্বর্ণ সিংহাসন ত্যাগ করে ধাত্রীমাতার চরণে প্রণাম নিবেদন করেছেন। তিনি বড় বীর, বড় যোদ্ধা, কিন্তু এত বড় যোদ্ধা হয়েও, ত্রিভুবন বিজয় বীর হয়েও তার মধ্যে কোনো অহংকার নেই, কোনো দাম্ভিকতা নেই। তিনি ধাত্রীমাতাকে দেখা মাত্রই স্বর্ণ সিংহাসন থেকে নেমে এসে তার চরণে প্রণাম নিবেদন করছেন। এই বিনম্রতা তার চরিত্রকে মহীয়ান করে তুলেছে। তিনি যখন প্রণাম নিবেদন করে জানতে চাইছেন লঙ্কার কুশল, তখন তার ব্যক্তি সত্তা অপেক্ষা বড় হয়ে উঠছে তার কাছে, ব্যক্তিগত ভালো মন্দ অপেক্ষা তার কাছে বড় হয়ে উঠছে লঙ্কার ভাবনা। দেশের প্রতি একটা মানুষ কতটা শ্রদ্ধাশীল হলে সবার আগে দেশের খবরটি তিনি নিতে চান, জানতে চান, তা আমরা সহজে অনুমান করতে পারি। ফলে এই লাইনটা থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে তিনি হচ্ছেন একজন স্বদেশ প্রেমিক মানুষ। তাহলে ইন্দ্রজিৎ যেমন একাধারে বড় যোদ্ধা, বড় বীর, তেমনি অসাধারণ বিনম্রতার অধিকারী, মানবিক গুণে ভূষিত তিনি, এবং সেই সঙ্গে তিনি স্বদেশ প্রেমিক। মেঘনাদের ওই জিজ্ঞাসার উত্তরে এবারে প্রভাষার ছদ্মবেশধারী লক্ষ্মী কি জানাচ্ছেন সে কথা দেখো। শিরোহ চুম্বী, শিরোহ মানে হচ্ছে মাথা, মাথায় চুম্বী মানে চুম্বন করে, ছদ্মবেশী অম্বরাশি সুতা, ছদ্মবেশী মানে ছদ্মবেশ ধারণ করেছেন যিনি, তিনি কে? তার বিশেষণ হিসেবে ব্যবহার করেছেন অম্বুরাশি সুতা। অম্ব মানে জল, অম্বুরাশি মানে জলরাশি। এই জলরাশি কথাটার দ্বারা সমুদ্রকে নির্দেশ করতে চাওয়া হয়েছে। তার সুতা মানে হচ্ছে কন্যা, সমুদ্রের কন্যা। কে? ইন্দিরা বা লক্ষ্মী। কেন লক্ষ্মীকে সমুদ্রের কন্যা বলা হচ্ছে একটু তোমাদের জেনে নেওয়া দরকার। দুর্বাসার অভিশাপে ইন্দ্র যখন শ্রীহীন হয়ে পড়েন, সৌন্দর্যহীন হয়ে পড়েন, তখন লক্ষ্মী সমুদ্রে প্রবেশ করেছিলেন। এই সমুদ্রে প্রবেশ করার কারণেই তাকে সমুদ্র কন্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। তাহলে এখানে অম্বুরাশি সুধা বলতে কার কথা বুঝলাম? অম্বুরাশি সুধা হচ্ছেন দেবী লক্ষ্মী। তিনি উত্তর ইলা মানে উত্তর দিচ্ছেন, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। আমি কি করে বোঝাবো তোমাকে এই স্বর্ণ লঙ্কার অবস্থা? আজকের বর্তমান দশার কথা আমি তোমাকে কি করে বোঝাবো বলো হে পুত্র। ঘোরতর রণে, ভয়ঙ্কর যুদ্ধে, ভীষণ যুদ্ধে হত প্রিয় ভাই তব
বীরবাহু বলি। বলি হচ্ছে বল বা শক্তির অধিকারী যিনি, বীর পুরুষ। তোমার ভাই বীর শ্রেষ্ঠ, বীর পুরুষ, বীর বাহু, সে ভয়ঙ্কর আজ নিহত হয়েছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি তাকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে, মহাশোকগ্রস্ত অবস্থায় আছে রাক্ষস কুলের অধিপতি রাজা রাবণ। সসৈন্য সাজে নাজি, সসৈন্য মানে সৈন্য সহকারে, সাজে নাজি যুঝিতে আপনি, তিনি যুদ্ধ সাজে সৈন্য সহকারে তিনি নিজেই যুদ্ধ সাজে সজ্জিত হয়েছেন। কিসের জন্য? রাম লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ করবার জন্য। লঙ্কার পরিস্থিতি এখন এমনই, বীরবাহুকে হারানোর পরে মহাশোকগ্রস্ত অবস্থায় রাজা রাবণ সৈন্য সহকারে নিজেই যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন রাম লক্ষ্মণের মোকাবিলা করার জন্য। একথা শুনে জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, জিজ্ঞাসিলা মানে জিজ্ঞেস করলেন। মহাবাহু, মহান বাহু হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস, তাই মহান ক্ষমতার উৎস, মহাশক্তিশালী ইন্দ্রজিৎ। তাহলে মহাবাহু কথাটার দ্বারা কাকে নির্দেশ করা হচ্ছে? মহান শক্তিশালী বীর ইন্দ্রজিৎকে। ইন্দ্রজিতের সম্পর্কে এই মহাবাহু বিশেষণ প্রয়োগ করে কবি বলতে চাইছেন যে তিনি বিস্ময় মানিয়া, অর্থাৎ অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, কি কহিলা ভগবতী, তুমি এসব কি বলছো মাতো? কে কহিল কবে প্রিয়া নুজে, কে বধিল কবে প্রিয়া নুজে, আমার অনুজকে, আমার এই প্রিয় ভাইকে কে কবে বধ করল? নিসারণে সংহারিনু আমি রঘুবরে, আমাদের যে শত্রু ছিল সে হচ্ছে রঘুবর। দেখো, শত্রুকে কিন্তু মেঘনাদ এত বড় বীর হয়েও কখনোই খাটো করে দেখেননি। শত্রুর প্রতিও তিনি সমীহ প্রকাশ করেছেন, সম্বোধন করছেন রঘুবর। রঘুবর, বর কথাটা শ্রেষ্ঠ অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ রঘুকুলের মধ্যে শ্রেষ্ঠ বীর যিনি, তিনি হচ্ছেন রঘুবর। তো বলছেন, শত্রুর প্রতি শ্রদ্ধাশীল হয়েও তিনি বলছেন যে আমি তো এই রঘুবরকে, আমার পরম শত্রুকে আমি নিসারণ অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে সংহারিনু মানে সংহার করেছি, বধ করেছি, হত্যা করেছি। খণ্ড খণ্ড করিয়া কাটিনু, তাকে খণ্ড করে আমি কেটেছি। বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে, বৈরী মানে শত্রু, শত্রু সমূহের উপরে আমি প্রচণ্ড রকম স্বর বর্ষণ করে তাদেরকে খণ্ড খণ্ড করে কেটেছি। তবে বার্তা, তাহলে এই বার্তা, এই সংবাদ, এই অদ্ভুত সংবাদ, এই অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে। তাহলে এই অদ্ভুত সংবাদ তুমি কোত্থেকে পেলে? তুমি তোমার একান্ত অনুগতকে বলো, সব কিছু খুলে বলো। এ কথার উত্তরে ইন্দিরা জানাচ্ছেন, তার বিশেষণ প্রয়োগ করে কবি বোঝাতে চাইছেন রত্নাকর, রত্নের আকর। রত্নের আকর ভূমি হিসেবে সমুদ্রকে নির্দেশ করা হয়, কারণ সমুদ্র গর্ভেই প্রচুর রত্নাদি থাকে। তো সেই সমস্ত রত্নের মধ্যে শ্রেষ্ঠ রত্ন হিসেবে কবির কাছে চিহ্নিত হয়েছেন ধন, সম্পদ, সৌন্দর্য এবং সমৃদ্ধির দেবী লক্ষ্মী। তাই তাকে বলা হচ্ছে রত্নোত্তমা। তো রত্নাকর রত্নোত্তমা, অর্থাৎ সমুদ্রগর্ভে যত রত্ন ছিল
তার মধ্যে শ্রেষ্ঠ রত্ন হিসেবে কবির কাছে চিহ্নিত হয়েছেন ইন্দিরা। তাই কবি বলছেন, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তর দিচ্ছেন, উত্তরীলা, হাই পুত্র মায়াবী মানব সীতাপতি। সীতাপতি অর্থাৎ সীতার পতি রামচন্দ্র, তিনি হচ্ছেন মায়াবী মানব। তার ছলনার শেষ নেই। তিনি দেবতার কৃপায় আবার পুনর্জীবন লাভ করেছেন। এই কারণেই তব স্বরে মরিয়া বাঁচিল। তোমার স্বরে মরেছিল ঠিকই, স্বর নিক্ষেপের ফলে সে মারা গেছিল ঠিকই, কিন্তু দৈব কৃপায়, মায়া বলে, সে আবার পুনর্জীবন লাভ করেছে। যাও তুমি তরা করি, তুমি শীঘ্র যাও। কোথায়? তরা মানে শীঘ্র। তুমি কোথায় যাবে? যাও তুমি তরা করি, তুমি শীঘ্র যাও। রক্ষ রক্ষ কুলমান, একাল সমরে রক্ষ চূড়ামণি। রক্ষ মানে রক্ষা করো, রক্ষ কুলমান মানে রাক্ষস বংশের মান মর্যাদা সম্ভ্রম তুমি রক্ষা করতে পারো। তুমি রাক্ষস কুলের প্রধান ভরসা। তাই এই কাল সমরে, এই ভয়ঙ্কর যুদ্ধে রক্ষ চূড়ামণি, রক্ষকুলের শ্রেষ্ঠ বীর হিসেবে তুমি সেখানে যাও, তুমি মর্যাদা রক্ষা করো। ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী। প্রমোদ কাননে বিলাসে মগ্ন থাকা অবস্থায় তিনি পুষ্পমালা পরিহিত অবস্থায় ছিলেন। সেই সমস্ত পুষ্পমালা, কুসুম দাম তিনি রোষে অর্থাৎ রাগে ক্ষোভে তিনি ছিঁড়ে ফেললেন। সে সম্পর্কে কবি বলছেন, ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ। অর্থাৎ মহান ক্ষমতার অধিকারী মেঘনাদ যে সমস্ত পুষ্পমালা পরিহিত হয়েছিলেন, সেই পুষ্পমালা তিনি ছিঁড়ে ফেললেন। ফেলাইলা কনক বলয় দূরে। কনক বলয় হচ্ছে স্বর্ণ নির্মিত যে বালা, বলয় তিনি পরেছিলেন, সেটা খুলে ফেলে দিলেন। পদতলে পড়ি শোভিল কুণ্ডল। কুণ্ডল হচ্ছে কর্ণভূষণ। সেই কুণ্ডভূষণ মানে কর্ণভূষণ কুণ্ডল পদতলে পড়ে থাকলো। কেমনভাবে পড়ে থাকলো তার একটা উপমা কবি দিয়েছেন, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। অশোক ফুল যেমন অশোক বৃক্ষের তলে পড়ে থেকে আভাময় হয়ে ওঠে, ঠিক তেমনইভাবেই এই যে কনক বলয় কিংবা কর্ণভূষণ যেটা তিনি ফেলে দিয়েছেন, সেটা হয়ে উঠল। এবারে মেঘনাদ নিজেকে ধিক মোরে, কহিলা গম্ভীরে কুমার হা ধিক মোরে, নিজেকে ধিক্কার দিচ্ছেন, আত্মধিক্কার করে তিনি বলছেন, বৈরিদল বেড়ে স্বর্ণ লঙ্কা। অর্থাৎ আমার স্বদেশ ভূমিকে শত্রুরা চারিদিক থেকে ঘিরে রেখেছে। বেড়ে মানে হচ্ছে ঘিরে রাখা। শত্রুরা চারিদিক থেকে ঘিরে রেখেছে, আর আমি কিনা এই বামাদল মাঝে, বামা মানে হচ্ছে নারী, আমি কিনা প্রমোদ কাননে বামাবৃন্দের মাঝে অবস্থান করছি, নারীবৃন্দের মাঝে অবস্থান করছি। এই কি সাজে আমারে? এটা কি আমার শোভা পায় সাজে? যখন লঙ্কার মহা সর্বনাশ, সেই সর্বনাশের মাঝে আমি কিনা প্রমোদ কাননে নারীবৃন্দের মাঝে বিলাসে মগ্ন হয়ে আছি। একজন বীর হিসাবে কি এটা আমার শোভা পায়? আনুরথ তরা করি, আমার রথ শীঘ্র নিয়ে এসো, ঘুচাবো এ অপবাদ বধির উপকূলে। বলছে এই প্রমোদ কাননে বিলাসে মগ্ন থাকার ফলে লঙ্কার প্রতি আমার যে উদাসীনতা দেখানো হয়েছে, তার ফলে অনেক অপবাদ রটেছে, অপবাদ কলঙ্ক রটেছে আমার নামে। আমি সেই কলঙ্ক শিখতে চাই। কিভাবে?
বোধি রিপুকুলে, অর্থাৎ শত্রু সমূহকে বধ করে, নিধন করে, হত্যা করে আমি আমার বীরত্বের পরিচয় মেলে ধরে আমি আমার স্বদেশ ভূমির যে পবিত্রতা, সেই পবিত্রতা রক্ষা করে আমি এই অপবাদ ঘুচাতে চাই। এই যে অংশটি আজকে পাঠ গ্রহণ করলাম, এই অংশের উপরে কি ধরনের প্রশ্ন আসতে পারে? এই যেটুকু আমরা পড়লাম, এই অংশের মধ্যে আমরা মেঘনাদকে একজন কর্তব্যপরায়ণ বীর যোদ্ধা হিসেবে পাচ্ছি। অত্যন্ত বিনম্র মানবিক গুণের অধিকারী একজন মানুষ হিসেবে আমরা ইন্দ্রজিৎকে দেখছি। তিনি আত্মশক্তিতে বলীয়ান, তিনি ত্রিভুবন বিজয়ী বীর, তথাপি তার মধ্যে বিন্দুমাত্র কোনো অহমিকা নেই। তিনি দেশের প্রতি কর্তব্যপরায়ণ, তিনি স্বদেশাত্মার মূর্ত প্রতীক, তিনি স্বদেশ প্রেমিক এবং স্বদেশের পবিত্রতা রক্ষা করার জন্য তিনি দায়বদ্ধ। এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর সঙ্গে আমাদের পরিচিতি ঘটল। পাশাপাশি এখানে যে সমস্ত লাইনের উপরে কোশ্চেন হতে পারে সেগুলো আমি তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, প্রশ্ন হতে পারে কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? আমার আলোচনা থেকেই তোমরা কিছুটা উপলব্ধি করেছো, তবু বলি। স্বর্ণলঙ্কার ঘোর যে দুর্দিন, সেই দুর্দিনের সংবাদ নিয়ে ধাত্রীমাতা প্রভাসার ছদ্মবেশে প্রমোদ কাননে এসে উপস্থিত হয়েছিলেন দেবী লক্ষ্মী। সেখানে উপস্থিত ইন্দ্রজিৎকে তিনি জানিয়েছিলেন ভয়াবহ যুদ্ধে তার প্রিয় ভাই বীরবাহু নিহত হয়েছেন এবং পুত্র শোকে স্তব্ধ রাক্ষসাধিপতি রাবণ তিনি সসৈন্যে যুদ্ধযাত্রায় অংশগ্রহণ করতে চলেছেন, যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছেন, কারণ লঙ্কাপুরী এই মুহূর্তে বীর শূন্য। ভাইয়ের মৃত্যু এবং পিতার যুদ্ধযাত্রার কথা শুনে ইন্দ্রজিৎ বিস্ময় প্রকাশ করেছেন। এরপরে যে লাইনটার উপরে কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে কি হেতু মাত গতিতব আজি এ ভবনে। বক্তা কাকে মাতু বলে সম্বোধন করেছেন, তিনি এই প্রশ্নের কি উত্তর দিয়েছিলেন? এই প্রশ্নের যথার্থ উত্তর যেটা, সেটা হচ্ছে যে আলোচনায় তোমরা জেনেছ যে দেবী লক্ষ্মী ধাত্রীমাতা প্রভাসার ছদ্মবেশ ধারণ করে প্রমোদ কাননে তিনি উপস্থিত হয়েছিলেন। ফলে লক্ষ্মীকে সরাসরি তার চিনবার কোনো উপায় ছিল না। প্রভাসার ছদ্মবেশ ধারণ করে তিনি গিয়েছিলেন। ফলে খুব মানে টু দ্য পয়েন্ট উত্তর যেটা, সেটা হচ্ছে যে মাতও বলে সম্বোধন করেছিলেন ধাত্রীমাতা প্রভাসাকে। 1 নম্বরের জন্য আমরা উত্তরটা দেব যে অভিষেক কাব্যাংশ থেকে গৃহীত প্রশ্নোদ্ধৃত অংশে বক্তা মেঘনাদ ধাত্রীমাতা প্রভাসাকে মাতও বলে সম্বোধন করেছেন। এই প্রশ্নের উত্তর স্বরূপ মাতও কি বলেছিলেন, অর্থাৎ ধাত্রীমাতা প্রভাসা কি উত্তর দিয়েছিলেন, এর যে যথার্থ উত্তরটা উঠে আসতে পারে সেটা হচ্ছে যে দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে লঙ্কার বর্তমান অবস্থার কথা জানিয়েছিলেন। ইন্দ্রজিতের অনুপস্থিতিতেই লঙ্কার উপর ঘনে এসেছিল চরম বিপদ। কারণ ইন্দ্রজিতের অনুপস্থিতিতে তার ভাই বীরবাহু রাম লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছিলেন এবং রাক্ষসরাজ রাবণ
প্রিয় পুত্রের মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়ে পড়েন। পুত্রের মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি স্বয়ং যুদ্ধযাত্রার প্রস্তুতি নিয়েছিলেন। একথা শুনে বিস্মিত ইন্দ্রজিৎ জানতে চেয়েছিলেন যে রামচন্দ্র কিভাবে পুনর্জীবিত হয়ে উঠলেন। তখন তার উত্তর দিতে গিয়ে মায়াবী মানব রামের ছলনার কথা বলে দেবী লক্ষ্মী তাকে শীঘ্রই লঙ্কার মান মর্যাদা রক্ষার প্রশ্নে যুদ্ধে যেতে অনুরোধ করেছিলেন। প্রশ্ন আসতে পারে, প্রথম স্তবক থেকে কহ দাসে লঙ্কার কুশল। কে কাকে উদ্দেশ্য করে প্রশ্নটি করেছিলেন? আমরা অলরেডি অবগত হয়েছি যে দাস হিসেবে আখ্যায়িত করেছেন মেঘনাদ নিজেকে। তিনি ধাত্রীমাতা প্রভাষার একান্ত অনুগত। সুতরাং ধাত্রীমাতা প্রভাষার কাছে লঙ্কার অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্যই তিনি ধাত্রীমাতাকে উদ্দেশ্য করে প্রশ্নটি করেছিলেন। প্রশ্ন এখান থেকে হতে পারে যে কেন তিনি এ ধরনের প্রশ্ন করেছিলেন। তো এই প্রশ্নের যথার্থ যে কারণ সেটা হচ্ছে, ইন্দ্রজিৎ যখন প্রমোদ কাননে আনন্দলীলায় মগ্ন ছিলেন তখন প্রভাষারূপী দেবী লক্ষ্মী সেখানে উপস্থিত হন। ইন্দ্রজিৎ সচকিত হয়ে তখন তার আগমনের কারণ এবং লঙ্কার কুশল সম্পর্কে জানতে চান। মানে প্রমোদ কাননে হঠাৎই প্রভাষাকে দেখে তিনি সচকিত হন এবং লঙ্কার কুশল সম্পর্কে তিনি জানতে চান যে নিশ্চয়ই প্রভাষার এই আগমনের পেছনে একটা বিশেষ কারণ রয়েছে। লঙ্কার বর্তমান অবস্থা সম্পর্কে উদ্বিগ্ন হয়েই হয়তো তিনি প্রমোদ কাননে সরাসরি উপস্থিত হয়েছেন। প্রশ্ন হতে পারে, তবে বারতা এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে। বার্তাটি কি ছিল? সেটি অদ্ভুত কেন? দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের কাছে ধাত্রীমাতা প্রভাষার ছদ্মবেশ ধারণ করে স্বর্ণলঙ্কার সমস্ত সংবাদ তাকে জানিয়েছিলেন। সম্মুখ সমরে রামের সঙ্গে প্রচণ্ড যুদ্ধে অংশগ্রহণ করে প্রচণ্ড যুদ্ধ করতে গিয়ে তিনি নিহত হয়েছিলেন। মানে ইন্দ্রজিতের ভাই বীরবাহু নিহত হয়েছিলেন। কিন্তু ইন্দ্রজিৎ এই সংবাদে অত্যন্ত বিস্ময়াপন্ন হয়েছিলেন এই জন্যেই যে তিনি নিজে নিশারণে রঘুবরকে খণ্ড খণ্ড করে কেটেছিলেন, হত্যা করেছিলেন। তারপরেও সে কিভাবে পুনর্জীবিত হয়ে তার প্রিয় ভাই বীরবাহুকে বধ করতে পারে, এর বাস্তব কোনো কার্যকারণ তিনি খুঁজে পাননি। এই জন্যে বীরবাহুর মৃত্যু সংবাদ তার কাছে একটা অদ্ভুত বার্তা হিসেবে চিহ্নিত হয়েছিল। প্রশ্ন হতে পারে, ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার হা ধিক মোরে। বক্তা নিজেকে কেন ধিক্কার দিয়েছিলেন? মেঘনাদের আত্মধিক্কারের প্রধান কারণ ছিল যে লঙ্কার মহা সর্বনাশের মাঝে মহা সর্বনাশকর পরিস্থিতিতে তিনি কিনা প্রমোদ কাননে আনন্দলীলায় মগ্ন হয়ে আছেন
বামাবৃন্দের মাঝে অবস্থান করছেন। একজন প্রকৃত বীরের কর্তব্য হচ্ছে দেশকে কঠিন পরিস্থিতির সময়ে রক্ষা করা, কিন্তু তিনি তার কর্তব্য সম্পর্কে এই সময়ে সজাগ থাকতে পারেননি। কর্তব্যে অবহেলার কারণেই স্বদেশভূমির পবিত্রতা রক্ষার যে গুরু দায়িত্ব, সেই গুরু দায়িত্বে অবহেলার কারণেই তিনি নিজেকে ধিক্কার দিয়েছিলেন। বামাবৃন্দের মাঝে অবস্থান করে লঙ্কার পবিত্রতা রক্ষা করার মতো যে কর্তব্য, সেই কর্তব্যের বিষয়টা ভুলে থাকা কিংবা সে সম্পর্কে সজাগ না থাকা তার কাছে আত্মধিক্কারের কারণ হয়ে উঠেছে। এইভাবে আমাদের প্রশ্নের উত্তরগুলো খুঁজে নিতে হবে। পরবর্তী অংশের পাঠদান আমরা পরের দিনকে করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজ এ পর্যন্তই।